নমস্কার বন্ধুরা, গল্পের সাথে কিছুক্ষণ এই চ্যানেলে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই সপ্তাহে আমি পড়ে শোনাচ্ছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস, ঠিকানা নেই। আজ আমরা এই উপন্যাসের চতুর্থ পর্ব শুনব। রবিবার অফিসে কাজের তেমন চাপ ছিল না স্বাতীর। সোমবার সকাল থেকে বেজায় ব্যস্ত। ডিউটি আওয়ার চুলোয়। সকাল 9টার মধ্যে নাকে মুখে গুজে দৌড়তে হলো অফিস। ক্যামেরাম্যান রাজর্ষি অপেক্ষা করছিল তাকে নিয়ে ছোট সেই পাইকপাড়া সাহিত্যিক দীপেন মল্লিকের ফ্ল্যাটে। চটপট ইন্টারভিউ দিয়ে ছেড়ে দে তা নয়, খামোখা বসিয়ে রাখলো আধ ঘন্টা। অপরাধ, স্বাতীর পৌঁছতে নাকি দেরি হয়েছে। তারপরও প্রশ্ন করলে গুছিয়ে গাছিয়ে উত্তর মেলে না, হুটহাট অন্য প্রসঙ্গে ঢুকে যায়। ছোট পত্রিকা থেকে নাম করেছে, লিটল ম্যাগাজিন আন্দোলনের নেতা ছিল এককালে। এখন অবলীলায় গাল পাড়ছে সাম্প্রতিক খুদে পত্রিকাগুলোকে। তাতে অবশ্য স্বাতীর কাজকলা। বিতর্কিত কিছু দেখালে পাবলিক আরও বেশি খাবে, চ্যানেলের টিআরপি বাড়বে। কিন্তু অকারণে অনেকটা সময় নষ্ট হয়ে গেল যে। 11:45 মধ্যে কোনো ক্রমে শেষ করে পাইকপাড়ার পাড় চুকিয়ে যেতে হলো সল্টলেক। কবি মীনাক্ষী মিত্র অবশ্য ঝোলায়নি, বাধা ধরা জবাব দিয়ে আধ ঘন্টার মধ্যে ছেড়ে দিল। তাও অফিস ফিরতে ফিরতে 2টো। খিদে পেয়েছে জোর। আজ টিফিনও আনেনি স্বাতী। অন্যদিন সবিতা যা হোক কিছু বানিয়ে দেয় কিংবা নিজে কিছু করে নেয় স্বাতী। আজ সময় পেল কই? নিচের ক্যান্টিনটায় যাবে আজ। এ বাড়িতে আরও কয়েকটা অফিস আছে, তাছাড়া তাদের চ্যানেলেরও অনেকেই গিয়ে সেখানে খায়। টুকটাক নানান কিছু মেলে বটে, কিন্তু পরিবেশটা স্বাতীর তেমন পছন্দের নয়। বেশ অপরিষ্কার, পাঁচমেশালি ভিড়। অন্ধকার অন্ধকার হলঘরখানায় টিফিন পাবলিক এখন একটু কম। কাউন্টারে রুটি তরকার অর্ডার দিয়ে স্বাতী কোণার দিকের একটা টেবিলে বসলো। মোবাইল বার করে ফোন করলো নিয়ম মাফিক। কি সবিতা, সব ঠিকঠাক তো? তিতলি আজ তো খাচ্ছেই না বৌদি, আমি হাঁপিয়ে গেলাম। সে কি, 2:30 বাজে? কি দিয়েছ ওকে আজ? রোজ যা খায়, ডাল ভাত আলু ডিম বিন গাজর সব চটকে মিশিয়ে। বেশি করে ঘি দিয়েছ? হ্যাঁ। পলক ভেবে সাথী বলল, তিতলি সামনে আছে, ওকে দাও তো। কয়েক সেকেন্ডে নৈশব্দ। তারপরই তিতলির গলা কলকল। হ্যালো মা। হ্যাঁ সোনা, তুমি খাচ্ছ না কেন বাবু? আমার আর খেতে ইচ্ছে করছে না, পেট ভরে গেছে। তা বললে কি হয়, সবটাই তো খেতে হবে। ইচ্ছে করছে না। ঠিক আছে, আমি সবিতা মাসিকে বলে দিচ্ছি, সব কটা দলায় একটু করে টমেটো সস মাখিয়ে দেবে, তাহলে খাবি তো? তিতলি চুপ। হ্যাঁ বলবে না খাবো না বলবে বোধহয় ভেবে উঠতে পারছে না। স্বাতী চিন্তা করার অবকাশ দিল না মেয়েকে। তাড়াতাড়ি বলে উঠল, খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তারপর ভাতও শেষ করে একটা ঘুমো দাও। রাত্রিরে তাহলে তোমার জন্য একটা জিনিস নিয়ে যাব। কি? এখন বলবো না, নিয়ে গেলে দেখতে পাবে। তুমি শুধু এখন লক্ষ্মী হয়ে থাকো, কেমন? সবিতা মাসিকে আবার ফোনটা দাও। নির্দেশ শুনেই সবিতা হাঁ হাঁ করে উঠেছে। সে কি গো বৌদি, ওই ঘি ডাল ভাতে টমেটো সস? আহা, যা বলছি করো। বিকেলবেলা দয়া করে মেয়েটাকে নিয়ে একটু বেরিও। সারাক্ষণ বাড়িতে আটকে থাকলে ও কিন্তু ঘ্যান ঘ্যানে হয়ে যাবে। ফোনটা অফ করে সাথী পলক বিমনা। টমেটো সস দিয়ে ভাত খাওয়াতে বলাটা কি উচিত হলো? তার চেয়ে বরং কার্টুন চ্যানেলটা চালিয়ে দিতে বললে বোধ হয়। সেটাও তো নাকি খারাপ অভ্যেস। ডাক্তারবাবু তো বলেন বাচ্চাদের জোর করে গেলানোর দরকার নেই, খিদে পেলে ওরা আপনিই খাবে।
কিন্তু যে মায়েরা বাচ্চা ফেলে চাকরিতে বেরোয়, ডাক্তারের ওই আশ্বাস তাদের মনে কি প্রবোধ মানে? কোথাও একটা অপরাধ বোধ কুটকুট করে নাকি? তাতানকে ফেলেও তো কাজে বেরিয়েছে স্বাতী। তখন অবশ্য ভাবনা ছিল না। বাড়ি শুদ্ধ লোক এমনভাবে ঘিরে থাকতো তাতানকে, সে খেলো কি না খেলো এই চিন্তাটাই মাথায় আসতো না স্বাতীর। ফের তাতান ঢুকে পড়ল ভাবনায়। পরশু রাত্রিরে উকিলের চেম্বার থেকে ফেরা ইস্তক ছেলেকে প্রাণপণে সরিয়ে রাখছে মন থেকে। কাল একবারও বাড়িতে তাতানের প্রসঙ্গ উঠতে দেয়নি। তবু কোন রন্ধ্রপথে ছেলেটা যে এসে যায়। প্রতীক অবশ্য খোঁচাচ্ছিল। কাল রাতেও তো একবার জিজ্ঞেস করল, কি করবে স্বাতী? ভাবে ভাবে মনে হয় আবার কাস্টাডির মামলা না করলে প্রতীক স্বস্তি পাবে না। কিন্তু কেন? স্বাতী পাকাপাকিভাবে তাতানকে ফিরে পাক, এটা কি প্রতীকের পুরোপুরি অভিপ্রেত নয়? তাতানকে কি গৌতমের সঙ্গে একই পাল্লায় ওজন করে প্রতীক? না না, প্রতীকের মন কখনোই অত ছোট নয়। স্রেফ স্বাতীর হয়রানির কথা ভেবেই না প্রতীক। কি রে, একা বসে কার ধ্যান করছিস? সামনে বিতস্তা, স্পোর্টস নিউজের। টিনে চেয়ার টেনে বসে স্বাতীর মুখোমুখি মজা করে বলল, হঠাৎ আজ যে বিপিএল ভোজনালয়ে এলাম, একটু মুখ বদলাতে ইচ্ছে হলো। কি খাচ্ছিস, মোগলাই? না রে, পাঞ্জাবি খানা। তরকা? ইস, আমারও ওই নিলে হতো। কেন যে চাই টোস্ট অমলেট বললাম। নো প্রবলেম, আমরা শেয়ার করব। সাথে অনেকটাই সহজ হয়েছে। হেসে বলল, তোর ছেলের অ্যাডমিশনের কি হলো? সে তো বহুত দেরি, নেক্সট ইয়ারে। পুজোর পর উঠে পড়ে লাগবো। ছোট ছোট করে কাটা চুল ঝাঁকালো বিতস্তা। ঠাট্টা সুরে বলল, রনি তো অবশ্য মাথা খারাপ করে দিচ্ছে, বহুত চেল্লাচ্ছে। এখন থেকেই নাকি ধরাধরি শুরু করতে হবে। কিসের ধরাধরি? তোর ছেলে তো পড়বে রামকৃষ্ণ মিশনে, ওখানে তো রিটেন টেস্ট দিতে হয়। বটেই তো, তার জন্য তৈরি তো করছি। কিন্তু রনিদের ধারণা ভেতর থেকে যোগাযোগ না থাকলে। বিতস্তা একটা তাচ্ছিলের ভঙ্গি করল। ছাড় তো, সেলফিস জায়েন্টটাকে গলাতে পারলি? গৌতমকে ওই নামটা দিয়েছে বিতস্তা। স্বাতীর সঙ্গে তার অনেক কালের পরিচয় কিনা। আগের বিয়ের অশান্তি, বিচ্ছেদ, স্বাতীর নতুন করে ঘর বাঁধা, তিতলি তাতানকে নিয়ে টানাপোড়েন, কিছুই তার অজানা নয়। প্রতীককে বিয়ে করার ব্যাপারে মনে কিঞ্চিত দ্বিধা ছিল স্বাতীর। এই বিতস্তাই তখন অনেক সাহস জুগিয়েছে। খেলার জগতে বিচরণ করতে করতে বেশ একটা খেলোয়াড় ভাব এসে গেছে বিতস্তার। কোনো রং ঢং না করেই কথা বলে সরাসরি। আজ হঠাৎ বিতস্তাকে পেয়ে ভালো লাগছিল স্বাতীর। মন প্রাণের কথা কারোর সঙ্গে তো আলোচনা করতে ইচ্ছে করে। ফোঁস করে একটা শ্বাস ফেলল স্বাতী। বলল, কই আর, সে তো ভয়ানক বদমাইশি শুরু করেছে। আবার কি করলো? জন্মদিনে ছেলেকে তোর কাছে পাঠাবে না? সে তো আছেই, এখন আমার উইকনেসটা বুঝে খারাপ প্রস্তাব দিচ্ছে। কিরকম? বলতে গিয়ে হোঁচট খেলো স্বাতী। কেমন যেন সংকোচ হচ্ছে। ক্যান্টিনে ছেলেটা রুটি তরকা রেখে গেছে টেবিলে, টোস্ট অমলেটও। তাকে আর একখানা খালি প্লেট দিতে বলল স্বাতী। অর্ধেকটা তরকা তুলে দিল বিতস্তাকে। কথা না বাড়িয়ে শুরু করেছে আহার। বিতস্তা কিন্তু ভোলেনি। মুখে অমলেট পুড়ে বলল, কি হলো, চেপে গেলি যে? বলার মতো নয় রে। স্বাতীর ঠোঁটে ফ্যাকাশে হাসি। ওকে সঙ্গ দিতে হবে। হোয়াট? ছেলেকে দেখতে হলে ওকে স্যাটিসফাই করতে হবে ফিজিক্যালি। কি খচ্চর রে, হারামজাদার খুব পুড়কি জেগেছে বুঝি। চামচে তরকা তুলে বিতস্তা চালান করল মুখে।
ঘাড় বেঁকিয়ে তাকালো। আগে তো কখনো এসব বলেনি। না তো, এই প্রথম। হঠাৎ এত বছর পর আগের বউর জন্য ছোকছোকানি? ব্যাকগ্রাউন্ড একটা বোধহয় আছে। কদিন আগে গৌতমদের এক প্রতিবেশীর সঙ্গে দেখা হয়েছিল, বাচ্চা মেয়ে। এখন অবশ্য বিয়ে থা হয়ে গেছে। কাল রাত্রিরে মেয়েটা ফোন করেছিল আমাকে। তখনই কথায় কথায় বলেছিল গৌতমের নাকি আবার বিয়ে করার স্বাদ জেগেছে। ওর মা উঠে পড়ে মেয়ে খুঁজছে। দোষবর বলে নাকি পছন্দসই পাত্রেই মিলছে না। তখনই মনে হলো সম্ভবত ওই সব কারণেই। খুব সম্ভব 40-এর আশেপাশে পুরুষদের লিবাডোটা হঠাৎ খুব বেড়ে যায়। দেখবি এই বয়সের পর থেকেই পুরুষরা বেশি কেচ্ছে কেলেঙ্কারি ঘটায়। খেতে খেতে বিতস্তা থামল, চোখ সরু করে বলল, তা গৌতম যে এমন একটা বাজে কথা বলল, তার জবাবটা তুই কি দিলি? আই ওয়াজ স্টান্ড। এমন ধাক্কা খেয়েছিলাম, মুখ দিয়ে কথাই বেরোলো না। এই হলো তোকে নিয়ে মুশকিল। এমন একটা সুযোগ হেলায় হারালি। কিসের সুযোগ? কতবার বলেছি, জীবনটা হচ্ছে টেস্ট ম্যাচের মতো, দেখে দেখে খেলবি। ভালো বল হলে ছেড়ে দিবি, বাউন্সার হলে ডাক করবি, কিন্তু লুজ ডেলিভারি পেলে নো মার্সি। তোর উচিত ছিল ওকে আইনের প্যাঁচে একেবারে বেঁধে ফেলা। লয়ারের কাছে তো গিয়েছিলাম প্রতীককে নিয়ে, সে তো কিছুই আশার বাণী শোনালো না। তাতানকে দেখাতে বাধ্য করার কোনো সোজা রাস্তাই নাকি নেই। যাই করতে যাই প্রচুর কাঠখড় পোড়াতে হবে, টাইমও লাগবে বিস্তর। তুই গৌতমের প্রস্তাবটা উকিলকে জানিয়েছিলি? যা, ও কথা উচ্চারণ করা যায় নাকি? প্রত্যেক শুনলেই বা কি ভাববে। এত হেজিটেশন বলেই তো বেশি ভুগতে হয় তোদের। তোর উচিত কি ছিল জানিস? স্টেট থানায় গিয়ে একটা এফআইআর লজ করে দেওয়া। আমার এক্স হাজবেন্ড আমাকে কুপ্রস্তাব দিচ্ছে, নইলে বাচ্চাকে দেখাবে না বলে শাসাচ্ছে। মিডিয়ার লোক কমপ্লেন করলে পুলিশের চেপে যাওয়ার হিম্মত হয় না। 24 ঘন্টার মধ্যেই ওই গৌতম হুড়কো খেতই। আর তুইও প্যারালালি সেক্সুয়াল হ্যারাসমেন্টের গ্রাউন্ড ফ্রাউন্ড দিয়ে একটা ফৌজদারি মামলা ঠুকে দিতে পারতিস। খবরটা মিডিয়ায় এলে বাছাধনের কি হাল হতো ভাবতো। নিজেদের এলাকায় আর মুখ দেখাতে পারবে? লাইফ হেল হয়ে যাবে না ব্যাটার? বিতস্তা খুব কিছু ভুল বলেনি। চাইলে তো অনেক কিছুই করা যায়। গৌতমকে টেনে এনে শ্লীলতাহানির কেসেও জড়িয়ে দেওয়া যায়, সেটা তেমন কঠিন কাজও নয়। কিন্তু সাথে কি পারে সেটা? কাদা ছুড়লে নিজের গায়েও কি পাঁক লাগবে না? এমন একটা মুখরোচক ব্যাপার নিয়ে চারিদিকে চর্চা হচ্ছে, ভাবলেই গা গুলিয়ে ওঠে। তাছাড়া প্রতীকই বা কি মনে করবে? তার মান সম্মানেও তো ধাক্কা পড়বে, নয় কি? সবচেয়ে বড় কথা, নিজের ছেলেকে জন্মদিনে কাছে পাওয়ার জন্য নোংরা ছলচাতুরি সাথী করবেই বা কেন? সাথী বেজার মুখে বলল, না রে, ওভাবে হয় না, আর ওসব করার মতো আমার স্ট্যামিনাও নেই। তাহলে আর কি, সাফার করো, নয়তো শয়তানটা যা বলছে মেনে নে। বিতস্তা চোখ পাকালো। আমি তোকে বলে দিচ্ছি সাথী, ওই সেলফিশ জাইনটাকে প্রশ্রয় দিলে তোর কপালে কিন্তু দুঃখ আছে। তোকেও ইচ্ছে মতো ইউজ করবে, ছেলেটাকেও তুই পার্মানেন্টলি হারাবি। সাথী কি তা জানে না? সে কি চেনে না গৌতমকে? যে লোকটা রাত দুপুরে পাড়াপড়শিদের সামনে বউকে গলা ধাক্কা দিয়ে তাড়াতে পারে, তার সম্পর্কে কি কোনো পজিটিভ ধারণা সম্ভব? হ্যাঁ, সেদিন তাতানের কথা ভেবে একটু হয়তো দুর্বলতা জেগেছিল, সে তো সাথী ঝেড়ে ফেলেছে। ঠান্ডা গলায় সাথী বলল, তুই ঠিকই বলেছিস। গৌতমকে আমি কোনো মতেই ইন্ডলজ করব না, বরং কাস্টাডির মামলাই নয় করবো আর একবার। তাই কর তাহলে, আইনের সিধে রাস্তাতেই হাঁট, দেখ এবার পথের শেষে কি আছে। শুকনো হাসল সাথী। খাওয়া শেষ করে বিতস্তার সঙ্গে উঠে পড়েছে। মন্থর পায়ে ফিরল দোতলায়।
চলে যাচ্ছে যে যার কাজে। সকালে সাক্ষাৎকারগুলো নিয়ে ব্যস্ত হলো স্বাতী। ইনজেস্ট থেকে বার করে বসলো ভিডিও এডিটরের সঙ্গে। চলছে কাটাছেঁড়ার কাজ। মোট 32 মিনিট রেকর্ডিং থেকে বড়জোর মিনিট 10 রাখা হবে। এটুকু ম্যাটার টান করা খুব জরুরি। প্রথম সাক্ষাৎকারের অনেকটা অংশই বিতর্কিত, সেটা পুরো রাখবে কি? সিদ্ধান্ত নিতে ভরসা পেল না স্বাতী। কিসের থেকে কি হবে, কোন মানিলোক চটে যাবে। নিজের ঘাড়ে দায় না রেখে প্রডিউসার রঞ্জনাদির সঙ্গে কথা বলা ভালো। বছর 40-এর রঞ্জনা চ্যানেলে প্রায় শুরু থেকেই আছে। একসময় নিউজ রিপোর্টার, অ্যাঙ্কার, অনেক দায়িত্বই একা হাতে সামলেছে। এখন সে প্রায় কর্ত্রীর আসনে, প্রবীর মিত্রর প্রধান উপদেষ্টা। স্বাতী রঞ্জনাকে খুঁজতে গেল, ঘরে নেই। কে এক রাজনৈতিক নেতা মারা গেছে, তাকে নিয়ে স্টোরি করা হবে, তাই নিয়ে মিটিং করছে প্রবীরের চেম্বারে। এবার গালে হাত দিয়ে বসে থাকো যতক্ষণ না সে বেরোয়। একটু নিরাশ মুখে স্বাতী ঘড়ি দেখল, 4:05। 5:30 থেকে 6টা সময় দিয়েছে লিটল ম্যাগাজিন মেলার সম্পাদক। রাজর্ষি ফিরলেই তাকে নিয়ে রওনা হবে নন্দন চত্বরে। তার আগে কাজটা চুকিয়ে দিতে পারলে বাঁচা যেত, নয়তো সেই ডিউটি শেষ হওয়ার মুখে মুখে ফের স্ক্রিনিংয়ে বসো। তখন হয়তো এডিটরের মুড থাকবে না, এ খেচর খেচর করবে, কি ঝকমারি। ব্যাগে মোবাইল ফোন বাজছে। জিপ খুলে বার করতেই হালকা চমক। দাদা। সাথে বোতাম টিপে বলল, এই অসময়ে তুই যে? ব্যস্ত আছিস নাকি? খুব একটা না। কেন? একটা দরকারি কথা ছিল, বলছি। তার আগে বলতো, তুই এর মধ্যে আর একবার আমাদের বাড়িতে সময় করে আসতে পারবি? আমার তো টাইম মানে অফ ডে, বৃহস্পতিবার ছাড়া হবে না। কিন্তু এই উইকে সেদিন তো অন্য একটা কাজ আছে। ইন দ্যাট কেস আমিও তোর বাড়ি চলে যেতে পারি। রোববার সকালে তুই কখন বেরোস? অ্যারাউন্ড 11টা। ও, তাহলে তো কোনো সমস্যাই নেই। সকাল সকাল পৌঁছে যাব, প্রতীকের সঙ্গে ব্রেকফাস্ট সারব। সে তো খুব ভালো কথা, আয়। তবে ব্যাপারটা কি বলতো? তোর একটা সিগনেচার লাগবে রে খুকু। কেন? কোথায়? সেদিন তো শুনলি মা আমার নামে বাড়িটা লিখে দেবে, তারই সব পেপার রেডি করেছি আমাদের এক ব্যাংকেরই লয়ার দিয়ে। উনি বললেন বোনকে দিয়ে একটা সই করিয়ে রাখুন। আমি জানি তুই বাড়ির অংশ দাবি করবি না, তবুও যদি কোথাও কোনো ডিসপিউট হয়। কিসের ডিসপিউট? দেখ, বাড়িটা তো ঠিক মারও নয়, বাবার বানানো। সেই সূত্রে ইনহেরিটেড প্রপার্টি। বাবা কোনো উইল করে যায়নি, অতএব আজকালকার আইন মতো তোর একটা অংশ তো থেকেই যায়। তুই নিচ্ছিস না, ঠিকই আছে, কিন্তু ভবিষ্যতে তোর ছেলে মেয়েদের তো খারাপ লাগতে পারে। ভাববে মামা মাকে ঠকিয়ে দিদিমার কাছ থেকে সব লিখিয়ে নিয়েছে। স্বপন শব্দ করে হেসে উঠল। আমি বাবু তাদের চোখে ছোট হতে রাজি নই। সাথী শ্বাস চেপে বলল, চলে এসো তাহলে রোববার। প্রতীককে বলে রাখিস আমি ওর জন্য পয়োধি নিয়ে যাব। জামাই ষষ্ঠীর নেমন্তন্নে ওই আইটেমটা প্রতীক ভারী তৃপ্তি করে খেলো, আমি দেখেছি। তোর চোখ তো খুব শার্প। হ্যাঁ, তিতলি ভালো আছে নিশ্চয়ই? আছে, ছাড়ছি। ফোন অফ করতেই জমাট শ্বাসটা গড়িয়ে এলো স্বাতীর বুক বেয়ে। মিশ্রণ কুশলতায় তার বাড়ির ভাগটুকু গিলে নিচ্ছে দাদা। স্বাতী বুক বাজিয়ে বলতে পারে ওই বাড়ির প্রতি কোনো লোভ নেই তার, তবুও সত্য চলে যাওয়াটা কোথায় যেন তীর হয়ে বেঁধে। যেন মনে হয় জন্মসূত্রে এই পৃথিবীতে এক টুকরো মাটি তার প্রাপ্য হয়েছিল, সেটাও কেউ কেড়ে নিল। আর নিলটা কে? তার একান্ত আপনজন।
ছোটবেলার কত অজস্র মধুর মুহূর্ত যে জড়িয়ে আছে দাদার সঙ্গে। সরস্বতী পুজোর দিন বাসন্তী রঙের শাড়ি পরে বেরোচ্ছে স্বাতী। বিনুনি ধরে হ্যাঁচকা টান দিল দাদা। স্বাতী ফোঁস করতেই দাদা হা হা হাসছে। মাধ্যমিকে অঙ্ক পরীক্ষা খারাপ হয়েছে বাবা বকতেই স্বাতী ভ্যাঁ করে কেঁদে ফেলল। অমনি দাদা টেনে সরিয়ে নিয়ে গেল বোনকে। হায়ার সেকেন্ডারি টিফিন টাইমে দাদা বোনের জন্য ডাব হাতে দাঁড়িয়ে, ঠোঁটে স্ট্র লাগিয়ে ডাব খাচ্ছে স্বাতী। কানের কাছে বিকেলের পেপারটা নিয়ে বিনবিন করে চলেছে দাদা। স্বাতীর কলেজে ভর্তি হওয়ার ফর্ম তুলতে কোন ভরে গিয়ে দাদা স্কটিশ চার্চ কলেজের লাইনে লাগিয়েছিল। ঘুরে ঘুরে আরও কত কলেজ থেকে ফর্ম তুলেছিল, স্বাতীর জন্যই তো। স্বার্থ ঢুকে পড়লে ওই সম্পর্কটাও যে কিভাবে বদলে যায়। কবে থেকে যে পরিবর্তনটা ঘটল, মনিকাকে বিয়ে করার পর থেকে কি? স্বাতীর ওপর তখনও যথেষ্ট টান ছিল স্বপনের। গৌতম বোনের ওপর অত্যাচার করছে শুনে ফুঁসে উঠত খুব। এমনকি সেই ভয়ঙ্কর রাতে সাথে যখন শ্বশুরবাড়ি ছাড়া হয়ে ফিরে এলো, তখনও স্বপনের কি তর্জন গর্জন। পারলে গৌতমকে যেন ছিঁড়ে খায়। সেই স্বপনই কিছুদিন পরে যেন অন্য মানুষ। সাথে যে আর খর্দায় ফিরবে না, এই উপলব্ধিটা বোধহয় এসেছে তখন। আর তখনই মনে হতে লাগলো স্বাতী তাদের সংসারে উড়ে এসে জুড়ে বসেছে। তাদের উপর স্বাতীর আর্থিকভাবে একটুও নির্ভরশীল নয়, তবুও। তখন থেকে কি পুরো বাড়িটার দখল নেওয়ার মতলব ভাবছিল দাদা? বিয়ে ভেঙে চলে আসায় স্বাতী বুঝেছিল সেই পরিকল্পনার মূল অন্তরায়। স্বাতী প্রতীককে বিয়ে করার পরই স্বরূপটা প্রকাশ করেনি স্বপন। ভাবমূর্তি বজায় রাখার দায় হবেও বা। এখন স্বাতী প্রতীক ফ্ল্যাট কিনে থিতু হয়েছে দেখে হাতে মোলায়েম গ্লাভস পরে নখ দেখাচ্ছে। লোন নিয়ে দোতলা তোলা, বাড়ির মেরামতি, সবই যে দাদার বাড়িটাকে গ্রাস করা ছলচাতুরির অঙ্গ, এতে কোনো সন্দেহ নেই। না হলে দাদা তো বলতেই পারত, আয় না খুকু, দুজনে খরচা করে আমাদের দোতলাটা তুলে ফেলি। তাতে যদি বাড়ির ওপর বোনের খানিকটা অধিকার জন্মে যায়। দাদা তো ধরেই নিয়েছে ওই বাড়ি শুধু দাদারই। না, স্বাতীর আর ভাবতে ভালো লাগছিল না। তাতানকে নিয়ে টেনশন, গৌতমের ওই আচরণ, দাদার এই স্বার্থপরতা, স্বাতীর মেজাজটাই কেমন তেতো হয়ে যাচ্ছে। তবু বেরোতেই হলো রাজর্ষির সঙ্গে। হাসি হাসি মুখে নিতে হলো এক আধবুড়ো দাড়িওয়ালার সাক্ষাৎকার। অর্ধসমাপ্ত কাজটা ফেলে রেখেই বেরিয়ে পড়ল অফিস ছেড়ে। বাড়ি যখন ঢুকলো মাথা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। বাপ মেয়েতে আজ কার্টুন দেখছিল টিভিতে। স্বাতী সেখানে বসল না, শটান গিয়ে শুয়ে পড়েছে বিছানায়। মিনিট পাঁচেকও কাটেনি, প্রতীক ঘরে হাজির। উদ্বিগ্ন গলায় বলল, কি গো, শরীর খারাপ? কথা বলতে ইচ্ছে করছিল না, অস্পষ্টভাবে ঠোঁট নাড়ল। মাইগ্রেন মতো হচ্ছে। ওষুধ খাবে? সঙ্গে কড়া কফি বানিয়ে দিতে পারি, হয়তো খানিকটা বেটার ফিল করবে। অনুমতির অপেক্ষা না করেই প্রতীক তুরন্ত ভ্যানিশ। ট্যাবলেট আর গরম কফির মগ হাতে ফিরেছে। তাড়া লাগালো, ওঠো ওঠো। ওষুধের গুণেই হোক কি কফি, একটু যেন ছাড়ল মাথা। চুলে আঙ্গুল চালাতে চালাতে স্বাতী বসে আছে বিছানায়, গুটি গুটি পায়ে তিতলি দরজায়। মেয়ের তুলতুলে মুখখানে দেখে আরও যেন ভালো হয়ে গেল মনটা। আপনা আপনি হাসি ফুটেছে স্বাতীর মুখে। কি রে, টিভিতে কি দেখছিস? টম অ্যান্ড জেরি। ভালো লাগছিল? হ্যাঁ, জানো মা, টমটা খুব দুষ্টু, জেরিকে ভীষণ জ্বালায়। বলতে বলতে
মার কাছে আরেকটু এগিয়ে এলো মেয়ে, হাত বাড়িয়ে দিয়ে বলল, দাও। স্বাতী বিস্মিত সুরে বলল, কি দেব? তুমি যে প্রমিস করলে আমার জন্য একটা জিনিস নিয়ে আসবে। স্বাতী জিভ কাটল, এ মা, একদম ভুলে গেছি যে। তিতলির প্রত্যাশী মুখটা কেমন নিভে গেল। স্বাতী অপরাধী অপরাধী মুখে বলল, সরি, দাঁড়া, তোকে এখন একটা এক্লেয়ার্স দিই। ব্যাগে 2-4খানা লজেন্স মজুদই থাকে সর্বক্ষণ। পথে ঘাটে আচমকা খিদে পেলে স্বাতী মুখে পড়ে, তাতে ক্যালোরি মেলে খানিকটা। আজ যে কটা ছিল ধরিয়ে দিল মেয়ের হাতে, জিজ্ঞেস করল, কি খুশি? আমাদের তিতলি অতি অল্পতেই খুশি, প্রতীক বলে উঠল। তবে ওর কথা একেবারে ভুলে যেও না, আফটার অল তিতলিও তো তোমার মেয়ে। প্রতীকের স্বরে কি ব্যঙ্গের আভাস? সাথে যে সারাদিন কত ধরনের চাপের মধ্যে থাকে তা কি প্রতীক জানে না? তাতানের ওপর সাথীর দুর্বলতা নিয়ে কোনো ঠেস দিল না তো? মনে হয় না। প্রতীক তো গৌতমের মতো হিংসুটে স্বভাবের নয়। প্রসঙ্গটাকে আর কচলাল না সাথী। আস্তে আস্তে সমে ফেরাতে চাইছে মনটাকে। রাতে খেতে বসে দাদার প্রসঙ্গটা একবার তুলবে ভাবল, কি মনে করে চেপে গেল। কথোপকথনে সযত্নে এড়িয়ে চলল তাতানকে, বরং প্রতীকের তথ্যচিত্র নিয়ে আলোচনা করল টুকটাক। উকিল বন্ধুর উপদেশ নিয়ে কি যেন একটা বলল প্রতীক, মন দিয়ে শুনলই না সাথী। সে যেন প্রতিজ্ঞা করেছে আর কোনো ঢেউ ঢুকতে দেবে না হৃদয়ে। কিন্তু হৃদয়ের গভীরে কোথায় যে কখন কিভাবে টেকটনিক প্লেট নড়ে যায়, জন্ম হয় সুনামির, কে তার খবর রাখে? রাতে সেদিন একটা স্বপ্ন দেখেছিল সাথী। একটা চওড়া পিচের রাস্তা ধরে হাঁটছে এক বালিকা। হাঁটতে হাঁটতেই ভেঙে চুরে যাচ্ছে রাস্তাটা। আচমকা একটা জঙ্গল গজিয়ে উঠল পথে। মেয়েটা কোথায় যেন হারিয়ে গেল জঙ্গলে। হঠাৎ আবার দেখা মিলল মেয়েটার। এবার সে আর বালিকা নয়, এক লোমচর্ম বৃদ্ধা। একটা পাহাড়ের ধারে বুড়িটা পা ছড়িয়ে বসে আছে, কোলে একখানা কাঠ পেরালি। কোত্থেকে একটা কুকুর ডেকে উঠল হঠাৎ। অমনি কাঠবিড়ালিটা লাফ মেরেছে কোল ছেড়ে। পাহাড় থেকে পিছলে যাচ্ছে কাঠবিড়ালিটা। একটা থেকে দুটো হয়ে গেল। বুড়িটা চিৎকার করছে, গলা ফাটিয়ে ডাকছে কাঠবিড়ালি দুটোকে। ওদিকে কুকুরের গর্জনও বাড়ছে ক্রমশ। ওই গর্জনেই বুঝি সাথীর ঘুম ভেঙে গেল। ধক ধক করছে বুকটা। উঠে বসল ধর্মড়িয়ে। গলা শুকিয়ে কাঠ। হাত বাড়িয়ে টানলো জলের জগ, ঢক ঢক ঢালছে গলায়। কেন ওরকম বিদঘুটে স্বপ্ন দেখল? সাথী যে এক অজানা আতঙ্কে ছটফট করছে, কেউ টেরই পাচ্ছে না। কান্না পাচ্ছিল সাথীর। বড্ড একা লাগছে, বড় একা। মোটর সাইকেলে স্টার্ট বন্ধ করে আর চোখে শিবাকে দেখল গৌতম। সিগারেট ফুঁকতে ফুঁকতে নির্মীয়মান বাড়ির গেটটায় দাঁড়িয়ে কি যেন জ্ঞান দিচ্ছে বরুণকে। চাবিখানা পকেটে ঢুকিয়ে গৌতম হাঁক পারল, কিরে তুই কতক্ষণ? শিবা এগিয়ে এলো। তা ধরো আধ ঘন্টা। বারাসাত থেকে ফিরে খেয়ে দেই চলে এসেছি। বটে, তা কি বলছিলি বরুণকে? তেমন কিছু না, এই বাড়িটা আজ একবার ঘুরে ঘুরে দেখলাম তো, অরুণকে দেখাচ্ছিলাম প্ল্যানে কি কি গলতি আছে। কি ভুল আছে প্ল্যানে? রেগে যেও না, আমার মনে হলো বলছি, কিন্তু খাওয়ার জায়গাটার তুলনায় ড্রয়িং হলটা বেশ ছোট হয়ে গেছে। তারপর ধরো অ্যাটাচ বাথরুমগুলো। আমি তো পার্টিদের চয়েস শুনি, ওরা আজকাল শোয়ার ঘরের বাথরুমটা একটু রাখতে চায়।
মানে বড় সড়ো, যাতে হাত পা খেলানো যায়। বকিস না তো, নেবে 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সেখানে কি সুলতানি হামাম বানিয়ে দেব? হে, যা বলেছ, এমন এমন আবদার করে না এক একজন। আর্কিটেক্টরা কত ভেবেচিন্তে প্ল্যান করে, ওরা বুঝতেই চায় না। শিবার চকিত ভোল বদলে বিস্মিত হয় না গৌতম। ছোকরা তার ভারী অনুগত। গৌতম বিরক্ত হচ্ছে টের পেলেই পলকে সাবধান হয়ে যায়। জমি বাড়ির দালালি শিবার পেশা, তবে শুধু ওই কাজে তো আজকাল পেট চলে না, তাই সাকরে দিয়েও করে গৌতমের। অনেক কাজে লাগে সে। পুরসভায় ছোটা, বিলপত্র জমা দেওয়া, পেমেন্টের তাগাদা, এখানে ওখানে কারোর সঙ্গে দেখা করে আসা তো আছেই। এছাড়া বিশেষ বিশেষ দিনে বরুণের পাশে পাশে থেকে কাজকর্মের তদারকিও করে সাইটে। প্রয়োজনে মারপিটটাও করতে পারে, একা নয় অবশ্য, দলবল জুটিয়ে। এমন এক আধ পিস পোষ্য না থাকলে এই ব্যবসা চালানো কঠিন। সিগারেট শেষ করে হাতে হাত ঘষছে শিবা। একটু উৎসাহী মুখে বলল, বারাসাতে কি হলো জানতে চাইলে না তো? হচ্ছে হচ্ছে, তুই কি এখনই কাটবি নাকি? না না, আছি। তাহলে দাঁড়া, এদিকের কাজগুলো আগে শেষ করি। বলতে বলতে গৌতম বাড়িটার তেতলার দিকে তাকালো। গলা উঁচিয়ে বলল, বরুণ, কাজ তো কালকের জায়গাতেই থেমে আছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারী বছর 35-এর বরুণ জোরে জোরে মাথা নেড়ে বলল, না গৌতম দা, ওপরে গিয়ে দেখে আসুন, ব্যাক সাইডের বাধাবাধি প্রায় কমপ্লিট। পরশুর মধ্যে সামনেটাও হয়ে যাবে। চাইলে আপনি শুক্রবারই 4 তলায় ঢালাই করতে পারবেন। ঢালাইয়ের দিন সাইটে উপস্থিত থাকে গৌতম। না থাকলে দুকদুক করে বুকটা। একটা ঢালাই ফেল করা মানে অন্তত 40,000 টাকার লোকসান। কিন্তু শুক্রবার সারাদিন সে এখানেই পড়ে থাকবে কি করে? তাতানের জন্মদিন আছে না? তেমন ঘটাপটার ব্যাপার নেই। বাড়িতে মা পায়েস টায়েস বানাবে, আর বিকেলে সন্ধ্যায় তাতানের বন্ধুরা আসবে। কেক কাটাকাটি হবে, একটু হইচই, ব্যাস। সে যাই হোক, গোটা দিনটা তো এখানে পড়ে থাকা সম্ভব নয়। গৌতম বলল, না, দিন এগানোর দরকার নেই, শনিবারই হবে। লেবার একটু বেশিই রাখো, দোতলা ঢালাইয়ের বড্ড টাইম লেগেছিল। খেয়াল আছে গৌতম দা, আমি সেভাবেই অ্যারেঞ্জ করেছি। ঠিক আছে, একটু চায়ের ব্যবস্থা করো তো। বাড়িটার একতলায় একখানা ঘর মতন করে নিয়েছে বরুণ। রাত্রে লোক থাকে কি না? পাহারাদারি না রাখলে বাড়ি তৈরির মাল মশলা সাফ হতে কতক্ষণ? হাত তিনেক দড়ির খাটিয়া রয়েছে ঘরে। একটায় গিয়ে বসল গৌতম। ডেকে নিল শিবাকে। গম্ভীর মুখে বলল, হ্যাঁ, এবার শুনি, কি হলো বারাসাতে? আমি লোকজন সব ফিট করে এনেছি, এখন তুমি শুধু ওদের প্রোফর্মা মাফিক অ্যাপ্লিকেশন ঠুকে দাও। আর হ্যাঁ, তোমার কিছু কাগজপত্র দিতে হবে। কি কাগজ? সরকারি কাজে যা সব লাগে আর কি। প্যান কার্ড, ভোটার কার্ডের কপি, অ্যাড্রেস প্রুফ, তোমার কোম্পানি 3 বছরের অডিট রিপোর্ট, ইনকাম ট্যাক্স রিটার্ন, সেও বোধহয় 3 বছর। বোধহয় কেন বলছিস? লিখে আনিসনি? সব আমার লিস্ট করা আছে, দিয়ে দেব। প্রমোটারি ব্যবসায় থাকতে আর ভরসা পাচ্ছে না গৌতম। ভাবছিল যদি লাইন বদলানো যায়। শিবাই কিছুদিন ধরে তাতাচ্ছে। পিডাব্লিউডির কাজ ধরার জন্য বলেছে গৌতমকে। তা সে তো আর এমনি মিলবে না, সরকারি তালিকায় নাম তুলতে হবে আগে। জেলার অফিসে গিয়ে তারই পদ্ধতিগুলো জেনে এসেছে শিবা। তবে শুধু আবেদনপত্রে তো কাজ হবে না, খুঁটির জোরও দরকার। সেই বন্দোবস্তটা অবশ্য গৌতম নিজেই করবে। স্থানীয় রাজনৈতিক দাদাদের সঙ্গে বাতচিত হয়ে গেছে।
এমএলএ এমপির সার্টিফিকেট জোগাড় করে দেওয়াটা তাদেরই দায়িত্ব। বিনিময়ে মোটা কিছু দিয়ে থুতে হবে তো নিশ্চয়ই। তা কাজকর্ম পেলে ওইসব খরচপাতি তো পুষিয়েই যায়, নয় কি? চা এসে গেছে। ভারে চুমুক দিতে দিতে গৌতম বলল, কাগজ সব আমার তৈরিই আছে, সামনের সপ্তাহে তুই তাহলে জমা করে দিস। সঙ্গে সঙ্গে হয়ে যাবে বলে কিন্তু আশা করো না, টাইম লাগবে। মাল তুমি যতই ছাড়ো, ওরা কিন্তু কাজ করবে ঢিমে তালে। প্রায় এক চুমুকে চা শেষ করে শিবা ভাঁড়টা নামিয়ে রাখল। ফের সিগারেট বার করেছে। ধরাতে গিয়েও থমকালো। ও হ্যাঁ, আর একটা কথা, জানো নিশ্চয়ই সরকারি কন্ট্রাক্টরদের গ্রেড আছে। তোমায় কিন্তু এখন নিচের গ্রেডে থাকতে হবে, মানে ছুটকো ছটকা কাজ জুটবে। 3 বছর পর রিভিউ করে গ্রেড বদলাবে, তাই তো? গৌতম হাসল। আমিও একটু একটু খবর রাখি, বুঝলি? সুতরাং আমাকে টুপি পরানোর চেষ্টা করিস না কিন্তু। যা, কি যে বলো, তুমি আমার অন্নদাতা, আমি তোমার জন্য জান দিতে পারি। হয়েছে হয়েছে। গৌতম উঠে পড়ল। মোটর সাইকেলে বসে বলল, শনিবার কিন্তু সকাল সকাল চলে আসিস, ঢালাই আছে, থাকবি। তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ যে? বাড়ি যাব, সন্ধেবেলা আজ একটা নেমন্তন্ন আছে বিয়ের। ও হ্যাঁ, বিয়ের মরশুম তো পড়ে গেল। শিবা মুখ বেঁকালো। এই ভ্যাদ ভ্যাদে গরমে লোকে যে কি সুখে বিয়ে করে, তুই নিজে কর, তাহলে বুঝবি। কথাটা মুখে এলেও গিলে নিল গৌতম। স্টার্ট দিয়েছে মোটর সাইকেলে। গতি বাড়াতে বাড়াতে মনে হলো, বিয়েটা যে খুব সুখের ব্যাপার নয়, তার চেয়ে ভালো আর কেই বা জানে। তা সেই বিয়ে গরমেই হোক কি শীতে। মাঘ মাসে বিয়ে করেও এখনো কি সে বুকে দগদগে ঘা বইছে না? অবশ্য সব ছেলের কপালেই যে সাতির মতো তৃতীয়া বউ জুটবে, তার তো কোনো কথা নেই। সত্যি চিজ একটা কপালে পেয়েছিল বটে গৌতম। কি কুক্ষণে যে টিভিতে চাকরি করা মেয়ে মানুষটাকে বিয়ে করলো! মতিভ্রম, স্রেফ মতিভ্রম। কেন যে মনে হয়েছিল পরিবারে এবার একটু গ্ল্যামারে ছোঁয়া লাগবে। প্রথম প্রথম অবশ্য মন্দ লাগেনি। টিভির মুখখানা তার বিছানায়, সে তাকে যেভাবে খুশি রমণ করতে পারে। ভাবতে গেলেই উত্তেজনার পারদ যেন চড়ে যেত শিরা উপশিরায়। কিন্তু রোজ রোজ 9টা-10টা বাজিয়ে ফেরা, বিছানাতেও যেন ধুঁকছে, কাহা তো সহ্য হয়। তার উপর মারও গজর গজর শুরু হয়ে গেল। সাথীকে জুৎসই করতে পেটে বাচ্চা এনে দিল গৌতম। ফলও হয়েছিল। বড় চ্যানেলে চাকরিটা তাকে ছাড়তে হলো। কিন্তু কি বেপরোয়া মেয়ে! যেই না তাতানে একটু সাব্যস্ত হলো, অমনি শাশুড়ির ঘাড়ে তাকে ফেলে দিয়ে ফুরুত। ছোট চ্যানেলে চাকরি, কম মাইনে, তবু তাই করবে। ওদিকে ওইটুকু বাচ্চাকে মা খাওয়াচ্ছে, নাওয়াচ্ছে, শোয়াচ্ছে। সাধে কি খোঁচে যেত মা? কতবার বলা হলো, চাকরি ছাড়ো, চাকরি ছাড়ো। একান্তই করতে হলে বাড়ির কাছাকাছি মাস্টারি ফাস্টারি কিছু জুটিয়ে নাও। আমলই দিল না। যতই কষ্ট হোক গৌতমের, ওই মেয়ে চলে গিয়ে তার হাড় জুড়িয়েছে। রোজ রোজ অশান্তি থেকে তো চিরতরে মুক্তি। সুখে যতই ভাটা পড়ুক, স্বস্তিটুকুরে কি মূল্য কম? বাইক চালাতে চালাতে গৌতম বুঝি একটু বিমনা হয়ে পড়েছিল। হঠাৎই সামনে বাচ্চা কোলে এক মা। কাটানোর আর জায়গা নেই। শেষ মুহূর্তে খেঁচাং ব্রেক চাপল। চোখ বুজে ফেলেছে। পর মুহূর্তেই চোখ খুলল। না, দুর্ঘটনা ঘটেনি। থতমত খেয়ে পিছু হটে গেছে মহিলা। বাকি পথটুকু গৌতম আর চিত্তবৈকল্য ঘটতে দিল না। গেটের সামনে বাইক রেখে ঢুকলো বাড়িতে। তরতরিয়ে উঠে এলো দোতলায়। তাতান টিভি দেখছে ঘরে। কি একটা বাচ্চাদের চ্যানেল, পরনে এখনও ইউনিফর্ম।
শার্ট খুলতে খুলতে গৌতম বলল, কি রে, স্কুল ড্রেস ছাড়িসনি যে বড়? পর্দা থেকে তাতানের চোখ নড়ল না, বলল, 2 মিনিট, ডোরেমনটা শেষ হোক। ওহ, নেশা বটে, কি যে দেখিস এসব। জবাব নেই। বাথরুম থেকে মুখে জল টল দিয়ে বেরিয়ে এলো গৌতম। তখনও তাতান একইভাবে বসে। সামান্য বিরক্ত হয়ে গৌতম বলল, কি রে, তোর টিভি দেখা যে শেষ হয় না, এরপর কিন্তু আমি টিভি অফ করে দেব। এতক্ষণে কাজ হয়েছে। একটু বুঝি ভয় পেল তাতান। সাঁ করে চলে গেল পাশের ঘরে। 2 মিনিটও যায়নি, পোশাক বদলে ফের লাফাতে লাফাতে ফিরে এসেছে। চ্যানেলে সবে তখন একটা ফুটবল ম্যাচে চোখ রেখেছে গৌতম। তাতান আবদারে সুরে বলল, বাবা প্লিজ, এক্ষুনি সেনচ্যান শুরু হয়ে যাবে। ওহ, জ্বালালি তো। গৌতম আগের চ্যানেলটায় ফিরল। তুই খেলতে যাবি না? একটু পরে যাব, আগে খেয়ে নি। তাহলে নিচে যাও। ঠাম্মা আমার খাবার আনছে। ঠাম্মাই তোর 12টা বাজাবে। গৌতম লঘু সুরেই বলল, ক্লাস টেস্টে খারাপ করার পরও আদরের কি ঘটা? পড়াশোনা করছিস তো ঠিক মতো? হ্যাঁ। মাথায় ঢুকছে নাকি ঠোক্কর খেয়ে বেরিয়ে যাচ্ছে? ঢুকছে। মিছে কথা বলিস না, তোর স্যার তো সেদিন বলছিল তুই নাকি অঙ্ক ভীষণ ভুল করিস। মোটেই না, আমি কাল সব কটার সামস রাইট করেছি। বটে? আচ্ছা, একটা অঙ্ক করতো। একটা লোক বন্ধুর কাছ থেকে 100 টাকা ধার নিয়েছে। প্রথম মাসে 40 টাকা শোধ করলো, দ্বিতীয় মাসে 30 টাকা, তার পরের মাসে 20 টাকা। আর কত টাকা বাকি রইল? মনে মনে হিসাব কষছে তাতান। পিটপিট করছে তার চোখ জোড়া। আচমকা গৌতমের মনে পড়ল, মনে মনে কিছু ভাবার সময় ওই রকম ভাবেই চোখ পিটপিট করতো স্বাতী। সে তো ধারে কাছেও নেই। তবু কি করে যে মায়ের মুদ্রা দোষটা ছেলের মধ্যে সঞ্চারিত হয়ে গেল। মুখেও বেশ মিল আছে মা ছেলের। ঠোঁট, নাক, চিবুক তো পুরো মা বসানো। কেন যে রয়ে গেল মিলগুলো? তাতানের দখল সে পেয়েছে, কিন্তু ছেলের অবয়বে বাবার ছাঁচ কতটুকু? এ কি স্বাতীর কাছে এক ধরনের পরাজয় নয়? ছোট্ট একটা শ্বাস ফেলে গৌতম বলল, সোজা অঙ্ক পারলি না তো? করছি, 1 মিনিট, আমাকে আরেকটু ভাবতে দাও। উষা নাতির জন্য জলখাবার নিয়ে ঢুকেছে, ফুলকো লুচি আর আলু ভাজা। হাসি হাসি মুখে নাতিকে জিজ্ঞেস করলো, কি ভাবার কথা বলছিস রে? তাতান বলল, বাবা একটা অঙ্ক দিয়েছে তো। কি অন্যায় কথা, এটা কি অঙ্ক কষার সময়? উষা ঝামড়ে উঠল। বরং তুই বাবাকে জিজ্ঞাসা কর এবার জন্মদিনে তোকে কি দেবে। গৌতম খাটের বাজুতে হেলান দিয়ে আধশোয়া আয়েসি মেজাজে বলল, তাতানি বলুক না ও কি চায়। এই তো মকা, জব্বর একটা কিছু বাগিয়ে নেই। নাতিকে উস্কোচ্ছে ঠাকুমা। ভালো একটা ঘড়ি চেয়ে নে। না, ঘড়ি নয়। তাতান আপত্তি জুড়ল। মা আমাকে ঘড়ি দেবে বলেছে, ডিজিটাল। অমনি উষার চোখ বড় বড়। হ্যাঁ, মা ঘড়ি দেবে? কত যেন তোকে পৌঁছে মা। সত্যি গো, বলেছে? মিথ্যে কথা বলেছে। তোর মা তোর কথা ভাবেই না। আগের বছর তোর সঙ্গে জন্মদিনে দেখা করেছিল, তার আগের বছর, মনে করে দেখ। মার কাজ পড়ে গিয়েছিল, মা আমাকে বলেছে। বলল অমনি বিশ্বাস করে নিলি? বোকার হদ্দ কোথাকার। উষা প্রায় ভেঙচে উঠল। চোখ ঘুরিয়ে বলল, তোর মার কাজটা কি ছিল জানিস? সে এখন অন্য সংসার নিয়ে ব্যস্ত। মানে?
তোর মা তো আবার বিয়ে করেছে, একটা মেয়ে হয়েছে তার। সেই মেয়েটাকেই মা এখন বেশি ভালোবাসে। তুই এখন তোর মার কাছে ফালতু। তাতানির চোখে ঘোর অবিশ্বাস। যা, হতেই পারে না। সত্যি কিনা তোর বাবাকে জিজ্ঞেস কর। তাতান গৌতমকে দেখল, ফের চোখ পিটপিট করছে। হ্যাঁ গো বাবা, সত্যি। সহসা কোনো উত্তর দিতে পারল না গৌতম। ছেলের কাছে এতদিন ব্যাপারটা গোপনই রেখেছিল, এখন বলতে কেমন সংকোচ হচ্ছে। কিন্তু কিসের কুণ্ঠা? ছেলের কাছে মার ভাবমূর্তি বজায় রাখার তার কি দায়? তবু কেমন কেমন লাগে। দ্বিধাদ্বন্দ্ব নিয়েই গৌতম ঘাড় নেড়ে দিল, নাকি আপনি নড়ে গেল ঘাড়টা? তাতানির দু চোখের অবিশ্বাস আচমকা বদলে গেছে বিস্ময়ে। পরক্ষণে কি যে হলো তার, তীর বেগে চলে গেছে ঘর ছেড়ে। গৌতম অস্বস্তি ভরা মুখে বলল, দেখছো তো, ছেলেটা বোধহয় খুব হার্ট হলো। তো কোনো মানে হয়? তুমি এক একটা যা কাণ্ড করো না মা, কি প্রয়োজন ছিল ওকে এসব বলার? কদিন আর লুকিয়ে রাখবি? উষা নির্বিকার। সত্যিটা তো ওর এবার জানা উচিত। ছেলে বুঝুক তার মা কেমন ধারা। আহা মা, তাতানে যদি এখন কোনো খারাপ রিয়াকশন হয়? কিছু হবে না, আমরা সবাই আছি। দেখ তুই, কদিন পরে ছেলে মাকে ভুলেই যাবে। সেটা কি তাতানের পক্ষে শুভ? ছেলের ওপর ওই আত্মসুখী মার ছায়া না পড়াই ভালো। উষা একটু থামল, গৌতমকে দেখছে। হাওয়ায় ভাসানোর মতো করে বলল, আরো ভালো হতো তাতান যদি একটা নতুন মা পেয়ে যেত। ওহ, থামবে তুমি? ওই ফালতু কথা শুনতে আমার ভালো লাগে না। যাও যাও, কাটো তো এখান থেকে। খুব একটা হেলদোল দেখা গেল না উষার। বিচিত্র মুখভঙ্গি করে থালা হাতে চলে গেল পাশের ঘরে। নরম সুরে তাতানকে বলছে কি সব, বুঝি ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করছে। গৌতম ভারী অসহজ বোধ করছিল। ছেলের মনে মার প্রতি বিদ্বেষ জাগানোটা কি অনুচিত নয়? তবে এটাও তো ঠিক, সত্যিটা চিরকাল আড়ালে রাখাও সম্ভব না। আরো বড় হয়ে অন্য কোনো সূত্রে জানতে পেরে হয়তো আরো বড় আঘাত লাগতে পারত ছেলের। তার চেয়ে বরং ঝঞ্ঝাটটা চুকে গেল। এবার ছেলেকে আস্তে আস্তে সামলে নিলেই হবে। তবু কোথাও একটা কাঁটা ফুটছে যেন। কেন কাঁটা? কিসের কাঁটা? টিভিতে ফের ফুটবল চালিয়ে দিল গৌতম। একটা বল নিয়ে 22টা লোকের মাতামাতি। এর মাদকতা বুঝি খানিকটা শান্তির প্রলেপ বোলালো মাথায়। ঘণ্টাখানেক নেশারুর মতো উপভোগ করলো খেলাটা। তারপর টিভি বন্ধ করে শুয়ে রইল খানিকক্ষণ। 7টা নাগাদ উঠল বিছানা ছেড়ে। বিয়ে বাড়ি যেতে হবে, তৈরি হচ্ছে ধীরে সুস্থে। বন্ধুর বোনের বিয়ে, কাছেই রহড়া বাজারের মুখে। উপহারের শাড়িখানা আলমারি থেকে বার করলো গৌতম, রেখেছে খাটে। তারপর পাঞ্জাবিটা সবে গলিয়েছে, মোবাইলে ঝংকার। বন্ধুরা পৌঁছে গেছে নাকি বিয়ে বাড়িতে। আজকাল মাঝে মাঝে বিয়ে ফিয়ের অনুষ্ঠানে ডুব মারে সে, তাই ডাকাডাকি করছে নাকি। অলস হাতেই গৌতম তুলেছিল ফোনটা। মনিটরে চোখ পড়তেই জোর ঝাঁকুনি। স্বাতী। পলকে গৌতমের স্নায়ু টান টান। গলায় বাড়তি গম্ভীর্য এনে বলল, আবার কি চাই? চাইছো তো তুমি। আচমকা স্বাতীর তীক্ষ্ণ স্বর আছড়ে পড়ল যেন। আমি শুধু জানতে চাই, তুমি কি সত্যি সত্যি হোটেলে মিট করার শর্তটা দিয়েছ? তোমার কি মনে হয় আমার কি তোমার সঙ্গে ঠাট্টার সম্পর্ক? তা তো নয়ই। ঠাট্টা রসিকতার বোধ আছে নাকি তোমার? ছিল কখনো?
হুম, থাকলে তো আমি বলতে যেতাম। শ্লেষটা পিনের মতো ফুটল গৌতমকে। গলা চড়ে গেছে। আমার নেচার যখন জানোই, ঢং করে আবার জিজ্ঞাসা করছো কেন? বিশ্বাস হচ্ছিল না যে কোনো ভদ্রঘরের ছেলে এই পর্যায়ে নামতে পারে, এমনটা তো কখনো দেখিনি। আমার ফ্যামিলিকে ভদ্রঘর বলে কখনো মেনেছো নাকি? কি বলতে মনে নেই? গৌতম দাঁতে দাঁত ঘষল। নর্দমার কীট, নোংরা উকুনের বেহদ্দ, আমাদের সকলের গায়ে দিয়ে নাকি পাকের গন্ধ বেরোচ্ছে। তুমি যেন কত মধুর ব্যবহার করতে, তোমার বাড়ি শুদ্ধ সবার মুখ দিয়ে যেন মধু ঝরত। টকবক রক্ত ফুটছিল গৌতমের। অনেক কষ্টে রাগটাকে বশে রেখে বলল, আমার তর্কাতর্কিতে ইন্টারেস্ট নেই, তোমার বক্তব্যটা বলে ফেলো। আর তো আমার কিছু বলার নেই। তুমি বলো কবে কোথায় কোন হোটেলে হাজির হতে হবে তোমার মেটাতে। নয় ধরেই নেব একটা পশু আমায় ধরে খানিকক্ষণ খাবলালো। সাথীর গলা দিয়ে যেন শীষে ভরা বুলেট ছুটে আসছে। হিসিস করে উঠল। আশা করি তারপর জন্তুটা তার কথা রাখবে। তোমার ঔরসে তাতানের জন্ম দিয়ে যা পাপটা করেছি, তার শাস্তি তো আমাকে পেতেই হবে, নয় কি? মুখ সামলে, মুখ সামলে। স্নায়ুর নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করে উঠল গৌতম। প্রতীকের চাটা ওই শরীরটাকে আমি ছোবো? তোমার মতো মেয়ে মানুষের বডি আমি ঘেন্না করি, ঘেন্না করি। ওপারে বেশ খানিকক্ষণ কোনো সারা শব্দ নেই। তারপর আবার সাথীর স্বর ফুটেছে, একটু যেন অবসন্ন ভাব। শ্বাস ছেড়ে বলল, ও সেদিন তাহলে প্যাঁচ কষছিলে? তোমার আসল মতলব জন্মদিনে আমি যেন ছেলেটাকে না দেখতে পাই। একদম বাজে কথা বলবে না। কখন আমি এসব বলেছি? হ্যাঁ? গৌতম প্রায় ফুঁসে উঠল। আমি সাফ সাফ জানিয়েছিলাম, তোমার হুকুম মতো দিন তারিখে ছেলেকে নিয়ে গিয়ে দেখানো আমার পক্ষে সম্ভব নয়। ব্যাপারটা কি একই দাঁড়াচ্ছে না? মোটেই না। ছেলেকে দেখার জন্য যদি অত বুক উথাল পাথাল করে, এ বাড়িতে এসে দেখে যাও। তো তো তোমাদের বাড়ি মানে খড়দা? হ্যাঁ, নিশ্চয়ই চিনে আসতে পারবে, এখনো রাস্তাটা ভোলনি। আমি যাব? সে তোমার ইচ্ছে। বার্থডেতে তাতানকে স্কুলে পাঠাবো না, সারাদিনও বাড়িতেই থাকবে। কখন যাব? দয়া করে বিকেলে সন্ধ্যায় এসো না, তখন তাতানের কিছু বন্ধু বান্ধব আসবে। তাদের সামনে ছেলেকে নয় এম্বারেস নাই করলে আমাদের এই অভদ্র ফ্যামিলিটার মান সম্মান খানিকটা বাঁচে তাহলে। সাথীকে আর কিছু বলার সময় না দিয়েই গৌতম মোবাইলের লাল বোতাম টিপে দিল। ধপ করে বসল বিছানায়। মেজাজ গরম করে দিয়েছে সাথী, ঝিমঝিম করছে মাথা। তাকে নরপশু বানিয়ে দিল সাথী। উফ, অসহ্য। আনন্দ অনুষ্ঠানে যাওয়ার মুডটাই চৌপাট। হঠাৎ গৌতমের চোখ পড়েছে দরজায়। উষা দেবী কতক্ষণ ধরে দাঁড়িয়ে। গৌতমের কথা গিলছিল নাকি? তার গলা চড়ে গিয়েছিল বলে? গৌতম ভুরু কোঁচকাল। কিছু বলবে? তোর কি আক্কেল রে? কপালে করাঘাত করল উষা। ওই মেয়েটাকে বাড়ির চৌখাটে ডিঙোতে তুই অ্যালাউ করলি? তাতে তোমার কি এলো গেল? সে তো আর ঘর করতে আসছে না। আমিও তার জন্য সাজিয়ে বরণডালা বসে থাকবো না। উষা মুখ বিকৃত করল। তোমার দয়ার শরীর, তুমি গলে যেতে পারো, আমি কিন্তু ছাড়ছি না। সামনে এলে এমন ছেড়ে কাপড় পরাবো, ওই মেয়ে ছেলে পালাতে পথ পাবে না। খবরদার, টু শব্দটা করবে না। তুমি যাবেই না সামনে। গৌতম কড়া গলায় মাকে ধমকে উঠল। একটা কথা পরিষ্কার বুঝে নাও, সে তোমার আমার কাছে আসছে না, আসবে ছেলেকে দেখতে। তোমার তো সেখানে ওপর পড়া হয়ে যাবার কোনো দরকার নেই। কথাগুলো উষার মোটেই মনোভূত হয়নি।
তবে ছেলের সঙ্গে বাদ অনুবাদে যাওয়ার সাহস পেল না। গজগজ করার মতো করে বলল, তুই তো নিজেই একসময় ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলিস কি না? তখন তো বলেছিলি ফের যেন এ বাড়ি ছায়া না মারায়। এখন তুই... আহা মা, প্লিজ পুরনো কাসন্দি ঘাটা থামাও, আমার ভালো লাগছে না। গোজ মুখে চলে গেল উষা। গৌতমের মাথার জ্বালা জ্বালা ভাবটা বাড়ছিল। কোর্টের হুকুমকে তো এতদিন বুড়ো আঙ্গুল দেখিয়েছে, আজ বেশি উদার হয়ে পড়ল যে? সাথীর গালাগাল খেয়ে, নাকি কোনো সূক্ষ্ম অপরাধ বোধটুকু কুটকুট করছিল? রাগের মাথায় সে কি ভুলভাল সিদ্ধান্ত নিল না? জন্মদিনে ছেলেকে দেখতে না দিয়ে সাথীকে জব্দ করবে ভেবেছিল, শেষমেশ হেরে গেল না তো? ধুস, নিজের মনটাকে কেন যে মাঝে মাঝে এত অচেনা লাগে গৌতমের। শেষ হলো আজকে সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস ঠিকানা নেই। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তবে চ্যানেলটাকে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।